গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে একটা গাণিতিক সমস্যা আসে এবং স্টুডেন্টদেরকে সেই সমস্যাটা সমাধান করতে হয়। তো এই সমস্যাটা সমাধান করতে গেলে পরে তোমাদেরকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি না, প্রথমেই কিছু পার্টিকুলার মৌল যেগুলো আমি পরে তোমাদেরকে বলে দেবো বা টেবিল ফর্মে তোমাদের দিয়ে দেবো, সেই টেবিল ফর্ম্যাট থেকে কিছু পার্টিকুলার মৌলের পারমাণবিক ভর সংখ্যা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার পর আমরা যখন কোনো গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমস্যাতে কি রাসায়নিক সমীকরণ এসছে। তাহলে আমাকে সিম্পল রাসায়নিক সমীকরণটা লিখে নিতে হবে। রাসায়নিক সমীকরণে দেখতে হবে কোন কোন বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং বিক্রিয়ার ফলে কোন কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা লেখার পর তারপর আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে অঙ্কতে কোন জিনিসটা বলা আছে, অর্থাৎ কার ভর বা কার কোন জিনিসটার মূল বলা রয়েছে সেই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। সেই সঙ্গে সঙ্গে কোনটা আমাকে বার করতে হবে সেইটা আমাকে দেখে নিতে হবে। এই তিনটে স্টেপ যদি আমরা খুব সহজে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে অঙ্কটার সমাধান করতে পারব। তাহলে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব সেটা এক এক করে দেখা যাক। আজকের প্রশ্ন, কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? এই প্রবলেমটি এসছে মাধ্যমিক 2018-তে। তাহলে দেখো, এটাকে যদি রাসায়নিক বিক্রিয়ার আকারে সাজাও তাহলে কি দেখা যাচ্ছে, ধাতব কার্বনেটকে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে উৎপন্ন হচ্ছে ধাতব অক্সাইড ও গ্যাস। ধাতব কার্বনেটের পরিমাণ কত এখানে বলা রয়েছে, দেখো ধাতব কার্বনেটের পরিমাণ 200 গ্রাম। 200 গ্রাম তাপ দেওয়ার ফলে ধাতব অক্সাইড যেটা উৎপন্ন হচ্ছে সেটা 112 গ্রাম, এবং আমরা গ্যাস কতটা উৎপন্ন হচ্ছে বা গ্যাসীয় যৌগ যেটা উৎপন্ন সেটা জানি না, তাই যেটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা কি জানবো বা কি পাবো, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে গ্যাসীয় যৌগ উৎপন্ন হচ্ছে তার ভর কত, 200 মাইনাস 112 গ্রাম অর্থাৎ 88 গ্রাম। নেক্সট, পরবর্তীতে আমরা কি জানি, আণবিক ভর সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তো এখানে যেহেতু আমার বাষ্প ঘনত্ব 22 জানা আছে, তাই 22-এর সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করা হয় তাহলে কত পাওয়া যায়, তাহলে 44। তাহলে উৎপন্ন গ্যাসীয় যৌগের মোল সংখ্যা যদি আমাকে বার করতে হয় তাহলে তার সূত্র এর আগের সমস্যাতে আমরা আলোচনা করেছিলাম, মোট ভর বাই আণবিক ভর। তাহলে এখানে আমরা মোট ভর কত পাচ্ছি, 88 গ্রাম, আণবিক ভর কত পাচ্ছি, 44। তাহলে 88-কে যদি 44 দিয়ে ডিভাইড করা হয় তাহলে পড়ে থাকে কত, 2 মোল। তাহলে যে গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে তার পরিমাণ হবে 2 মোল। চলে আসি পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা মাধ্যমিক 2016-র কি বলছে না, 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে যদি অক্সিজেনের উপস্থিতি পোড়ানো হয় এটা বলা রয়েছে, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? তাহলে বিক্রিয়ার সমীকরণ কি, Mg প্লাস অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হচ্ছে, সমান দিয়ে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। সমীকরণটি ব্যালেন্স করলে দাঁড়ায় 2Mg প্লাস O2 সমান হচ্ছে 2MgO। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের আণবিক ভর যদি 24 হয় তাহলে ম্যাগনেসিয়াম বিক্রিয়ার অংশ হচ্ছে কত, 2 ইন্টু 24 মানে 48 গ্রাম, এবং এর ফলে যে MgO উৎপন্ন হচ্ছে তার পরিমাণ কত, 24 প্লাস 16 ইন্টু 2 তার মানে 80 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে MgO উৎপন্ন হয় 80 গ্রাম। তাহলে যদি 1 গ্রামকে পোড়ায় তাহলে উৎপন্ন হবে কত, 80/48 গ্রাম। 24 গ্রামকে পোড়ালে উৎপন্ন হবে কত, 80 ইন্টু 24/48। 24 দিয়ে যদি 48 কেটে দেওয়া যায় তাহলে পাওয়া যাবে 2, 2 দিয়ে 80 কাটলে পড়ে থাকবে হচ্ছে 40। তাহলে উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ কত হবে, 40 গ্রাম। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। আচ্ছা চলো, তোমাদের করার জন্য দুটো গাণিতিক সমস্যা দেওয়া যাক। তার প্রথম সমস্যা কি, 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? এইটা একটি সমস্যা, তোমরা সলিউশন করবে। আর পরবর্তী সমস্যা হচ্ছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? আচ্ছা, এখানে
পটাশিয়ামের আণবিক ভর, ক্যালসিয়ামের আণবিক ভর এবং অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে। তাহলে তোমরা এই দুটোকে প্র্যাকটিস ওয়ার্ক হিসাবে বাড়িতে প্র্যাকটিস করে দেখবে কি উত্তর আসছে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি কি না, গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম এর মধ্যে সম্পর্ক। তো এটা অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয় এবং টেস্টেও অনেকবার এই কোশ্চেনটি এসছে। তাহলে দেখো, এখানে প্রথমেই যেটা আমরা জানি সেটা হচ্ছে কি না, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান হচ্ছে ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। একই চাপ ও উষ্ণতায় আমরা ধরে নিচ্ছি যে এই ঘটনাটা ঘটছে। তাহলে এখন যদি ধরে নেওয়া হয় পরীক্ষাধীন গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু আছে, তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ভি আয়তন হাইড্রোজেন গ্যাসেও কিন্তু এন সংখ্যক অণু থাকবে। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি দাঁড়ালো, এন সংখ্যক অণুর ভর বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। এখানে এখন যদি আমরা এই এনের সঙ্গে এই এনটা কেটে দিই, তাহলে পড়ে থাকলো কত, একটি অণুর ভর, অবশ্যই এর গ্যাস একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর। আমরা কি জানি হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু। তাহলে এখানে কি দাঁড়ালো, গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই 2 গণিত একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এখানে যে দুইটা আছে, দুইটা যদি এদিকে মাল্টিপ্লাই করে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে, গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 2 সমান দিয়ে হয়ে গেল গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এখন গ্যাসের একটি অণুর ভরকে যদি একটি হাইড্রোজেনের পরমাণুর ভর দিয়ে ডিভাইড করে দেওয়া যায়, তাহলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে এখান থেকে আমাদের যে সম্পর্ক আসলো সেটি কি না, গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 2 সমান গ্যাসের আণবিক ভর। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা তোমাদের জন্য দুটো আমি হোমওয়ার্কের অঙ্ক রেখেছি, তোমরা এই অঙ্ক দুটো করবে, করে ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যান্সার কি আসছে সে সম্পর্কে আমাকে জানাবে। কি বলছে না, যদি চুনা পাথরের বিশুদ্ধতা 95% হয়, তবে ওই চুনা পাথরের 200 গ্রামকে উত্তপ্ত করে সম্পূর্ণভাবে বিয়োজিত করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে। ধরে নাও চুনা পাথরের অশুদ্ধিগুলি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে না। এই একটি প্রবলেম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সেকেন্ড প্রবলেম, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করলো, আর তার সঙ্গে কি রেখেছি, কত মোল NH3 উৎপন্ন হলো এবং STPতে উৎপন্ন NH3 কত লিটার। এই প্রবলেমটি মাধ্যমিক 2019 সালে এসছে। তোমরা এই দুটি প্রবলেম খাতায় করবে। এখন আমরা যে প্রবলেমটি আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক 2018 সালের প্রশ্ন। এখানে কি বলা আছে, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হলো। বিক্রিয়ার সমীকরণ তোমাদের দেওয়া রয়েছে। এখান থেকে কি করতে হবে, 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeSO2 প্রয়োজন সেটা তোমাদের বার করতে হবে। যথারীতি এখানে Feর আণবিক ভর, S এর আণবিক ভর এবং অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে। তাহলে চটপট আমরা রাসায়নিক সমীকরণটা লিখে ফেলি। তাহলে রাসায়নিক সমীকরণটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি কি, ব্যালেন্স করলে সমীকরণে FeSO2 ব্যবহার হয়েছে কত ভাগ, 4 ভাগ। তাহলে 4 ভাগ FeSO2 যেটি আণবিক ভর বেরোচ্ছে সেটা বেরোচ্ছে 480 গ্রাম এবং বিক্রিয়ায় 480 গ্রাম FeSO2 ব্যবহারের ফলে SO2 উৎপন্ন হচ্ছে কত, 8 ভাগ এবং তার আণবিক ভর বেরোচ্ছে 512 গ্রাম। তাহলে দেখো আমাদের বার করতে হবে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeSO2 প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 512 গ্রাম SO2 যদি উৎপাদন করতে হয় তাহলে আমাদের 480 গ্রাম FeSO2 লাগছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 512 গ্রাম SO2 উৎপাদন করতে আমাদের FeSO2 দরকার পড়বে 480 গ্রাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে। সেটি কি না, আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বাতাস ভারী হয় কেন। কি হবে উত্তর, দেখো আর্দ্র বাতাসে শুষ্ক বাতাসের অপেক্ষায় বেশি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে।
এখন জলীয় বাষ্পের বাষ্প ঘনত্বের মান হচ্ছে 9, অন্যদিকে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্বের মান হচ্ছে 14.4, যেটা 9-এর থেকে অনেকটাই বেশি। তাই সময়ায়তনের আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বাতাস ভারী হয়। পরবর্তী প্রশ্ন কি? আইনস্টাইনের ভর ও শক্তির নিত্যতা সূত্রটির গাণিতিক রূপ সহ লেখো। তাহলে আইনস্টাইনের ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী E সমান mc স্কোয়ার, যেখানে m পরিমাণ ভর সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে E পরিমাণ শক্তি উৎপন্ন করে, যেখানে c হলো শূন্য মাধ্যমে কি না আলোর বেগ। এখন আমরা যদি বস্তুর ভর হিসাবে 1 গ্রাম ধরি এবং শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি কত না 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে E সমান mc স্কোয়ার যে সূত্র, তাতে যদি আমরা মানগুলো সব বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় 1 × ব্র্যাকেটের মধ্যে 3 × 10⁻10 তার হোল স্কোয়ার এত আর্ক সমান, তাহলে আমার ভ্যালু কত বেরোচ্ছে 9 × 10⁻20 আর্ক। তাহলে এটাই হলো আমার EMC, E সমান mc স্কোয়ার, এই সূত্র অনুযায়ী যে শক্তি উৎপন্ন হবে তার পরিমাণ। পরবর্তী প্রশ্ন, সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে E সমান mc স্কোয়ার সূত্রটি প্রযোজ্য হয় না কেন? সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের পরিবর্তন এতই সামান্য হয় যে তা পরিমাপ করা সম্ভব নয়। রাসায়নিক গণনার ক্ষেত্রে বিক্রিয়াতে উৎপন্ন বা শোষিত তাপ ও আলোক ইত্যাদি শক্তিকে উপেক্ষা করা হয়। তাই E সমান mc স্কোয়ার এই সূত্রটি সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আশা করি কোশ্চেন দুটো তোমরা বুঝতে পেরেছ। ছাত্রছাত্রীরা, যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের এই ভিডিওটা দেখার একটু সুযোগ করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকে এতটাই, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।